সবাইকে আশা করি সকলেই ভালো আছেন। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক বিগত যে আমাদের 46 বিসিএস এর যে প্রশ্নগুলো হয়েছিল, বিশেষ করে ভূগোল পার্টে ওই ভূগোল বিষয়ের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ উত্তর আমি কিছু চিত্র সংগ্রহ করেছি ইন্টারনেট থেকে। তো সেগুলো দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো আসলে এর বেসিকটা কিভাবে। আপনারা যদি বেসিকটা জানেন তাহলে অবশ্যই ভালোভাবে উত্তর করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। ওকে, আপনারা যদি দেখেন তাহলে আম, এই ভিডিওটাতে আপনারা এখন দেখেন 46তম বিসিএস ভূগোল প্রশ্নের সংগৃহীত ব্যাখ্যা চিত্র সহ। শুরুতেই আসি আমি। প্রথম যে কোশ্চেনটা হয়েছিল এটা এটা হচ্ছে আম, এই প্রশ্নটা অনেকেই দেখেছিলেন। এখন হচ্ছে সিয়াচেন হিমবাহ কোন দুই দেশের মধ্যে অবস্থিত? এটা তো মুখস্থ করলে যে কেউ পারবে, বাট আসলে বেসিক জিনিসটা কি? আসলে হিমবাহ জিনিসটা আসলে কি, এটা যদি আমরা না জানি, এটা যদি আমাদের ভেগ আইডিয়া থাকে, তাহলে কিন্তু আমরা প্রশ্নগুলোর উত্তর হয়তো করলেও করতে পারবো, বাট আসলে তো ভালোভাবে জানা হলো না, তাই না? তাহলে হচ্ছে হিমবাহ আসলে কি? হিমবাহ হচ্ছে লার্জ বডি অফ আইস যেটাকে বলা হয়, এবং ওটা হচ্ছে আহ, হিমবাহের নিচে একটা থাকে, স্তর থাকে, ওটা হচ্ছে সবসময় মেল্ট হয়ে যায়। মেল্ট হওয়ার ফলে এটা হচ্ছে মুভ করে। প্রতি বছরে দেখা যাচ্ছে 100 থেকে 200 মিটার, মানে কোন গ্লেশিয়ার বা হিমবাহের কথা বলছেন সেটার উপর নির্ভর করে এটা মুভ করে। তো এটা মুভ করার ফলে হচ্ছে বিভিন্ন ল্যান্ডফর্ম তৈরি হয়, সেটা আমরা পরের স্লাইডে হয়তো দেখবো। দেখুন, এটা হচ্ছে সিয়াচেন হিমবাহটি। কোথায় সিয়াচেন হিমবাহটি? হিমবাহটি এখানে, এই যে চীন এবং ইন্ডিয়ার সীমান্তে অবস্থিত। এটা হচ্ছে চীন এবং ইন্ডিয়া। তাহলে এটা ক নাম্বার উত্তরটা হবে, এটা হচ্ছে চীন এবং ইন্ডিয়া, রাইট? এটার উত্তর তাহলে হলো চীন এবং ইন্ডিয়া। আর আপনারা জানেন এটা হচ্ছে এক রকমের একটা ভ্যালি গ্লেসিয়ার। ভ্যালি গ্লেসিয়ার হচ্ছে আমাদের হিমালয়ান মাউন্টেনটা তো এখানে, তাই না? তো এই কারণে হচ্ছে এই মাউন্টেন এরই কোনো একটা ভ্যালিতে এই হিমবাহটি অবস্থিত। তো এই স্লাইডে দেখুন, এটা হচ্ছে টাইপস অফ গ্লেশিয়ার্স। আসলে গ্লেশিয়ার কত রকমের হয়? এটা হচ্ছে কন্টিনেন্টাল গ্লেশিয়ার, সরি, মাই ব্যাড ড্রয়িং। এরপর আছে সার্ক গ্লেসিয়ার্স। সার্ক গ্লেসিয়ার্স হচ্ছে এই সার্ক, এই ক্যাভিটিটা দেখছেন বা গহ্বর, এটাই হচ্ছে এই ভ্যালি গ্লেসিয়ারের দ্বারাই তৈরি, বাট এটা হচ্ছে একটা ল্যান্ডফর্ম, গ্লেসিয়ারের তৈরি ল্যান্ডফর্ম, এবং ওখানে হচ্ছে গ্লেসিয়ার জন্ম হয়েছে। এটা গ্লেসিয়ারটা হয় কিভাবে আগে বলছিলাম, যে আসলে স্নোটা আকাশ থেকে পড়ে, ওটা আসলে আম, বছরের পর বছর পড়তে পড়তে একটা কম্প্যাক্ট অবস্থায় আছে, এবার হচ্ছে ওটা এখানে থেকে যায়। এরপর দেখুন আইস ক্যাপ। আইস ক্যাপ তো আমরা জানি এটা হচ্ছে যে কোনো পাহাড়ের উঁচুতে থাকে, কারণ হচ্ছে আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে যায়। এরপর দেখুন এখানে আছে ভ্যালি গ্লেশিয়ার। ভ্যালি গ্লেশিয়ার হলো এই যে এটা একটা দুইটা মাউন্টেনের পাশে যে ক্যাভিটি বা নিচু জায়গা থাকে, ওটা ডিপ্রেশন থাকে, ওটাকে বলি আমরা ভ্যালির মধ্যে গ্লেশিয়ার হয়। এবং এখানে একটা দেওয়া আছে যে টাইড ওয়াটার। টাইড ওয়াটার এটা মেইনলি কোস্টাল এরিয়াতে হয়ে থাকে, কিন্তু আমাদের পৃথিবীতে যদি আমি দেখি মেজরিটি হচ্ছে আরেকটা আছে, দেখেন, পিডমন্ট গ্লেশিয়ার। পিডমন্ট গ্লেশিয়ার হচ্ছে আহ পাদদেশ, মানে কোনো একটা উঁচু জায়গার পাদদেশ, বা যেখান থেকে একটা ইন্টারসেকশন অফ হিলি এরিয়া অ্যান্ড প্লেন এরিয়া, এই পিডমন্ট গ্লেশিয়ারটা হয়ে থাকে। তো এরকমের কয়েক রকম গ্লেশিয়ার পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আম, তো এভাবে আবার কিছু গ্লেশিয়ার কিছু ল্যান্ডফর্ম তৈরি করে আমাদের সারা পৃথিবীতেই। প্রচুর গ্লেশিয়ার রয়েছে, বিশেষ করে হচ্ছে আপনারা যদি দেখেন আম, আমাদের আর্কটিক এবং অ্যান্টার্কটিক এরিয়াতে কিন্তু প্রচুর গ্লেশিয়ার রয়েছে। কন্টিনেন্টাল আইস শিট আছে, গ্রিনল্যান্ডে আছে। তো চলুন পরেরটা দেখা যাক। এটা আছে, এটা ছিল যে ঢাকা থেকে পূর্ববর্তী কোনো অবস্থিত স্থানে দ্রাঘিমার পার্থক্য 45 ডিগ্রি। ঢাকার মধ্যাহ্ন 12, ঢাকায় একটা সময় হচ্ছে মধ্যাহ্ন যদি 12টা হলে ওই স্থানটির সময় কতটা?
এখন আসলে এটা বুঝতে হলে আমাদেরকে শুরুতে বুঝতে হবে আসলে দ্রাঘিমা বিষয়টা কি। দ্রাঘিমা আসলে কি? দ্রাঘিমা আর কিছুই না, দ্রাঘিমা হচ্ছে কিছু ইমাজিনারি লাইন, যেগুলো হচ্ছে আমাদের ইকুয়েটরের মানে আর্থের সেন্টার আর্থের সেন্টার থেকে ডিগ্রি হিসেবে হিসাব করা হয়েছে। এটা হচ্ছে এইদিকে 180 ডিগ্রি, ওয়েস্টের 180 ডিগ্রি, আবার ইস্টেও 180 ডিগ্রি পর্যন্ত যায়। এটা মেইনলি হচ্ছে আমাদের কোনো লোকেশন পিন পয়েন্ট করার জন্য, বা সময় স্ট্যান্ডার্ড টাইম, যেমন ইউটিসি আছে, ইউনিভার্সাল কোঅর্ডিনেট টাইম, এগুলো দেখার জন্য এটা করা হয়েছে। তো এটা যখন করা হয়েছে তখন হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন হচ্ছে ব্রিটেন। তো ব্রিটেন হচ্ছে ওদের ওই ওই এরিয়াটা, আপনি যদি দেখেন এটা হচ্ছে ইংলিশ, এই যে ইংলিশ চ্যানেলের পাশে, এটাকে হচ্ছে বেজ লাইন ধরে এটাকে বলা হয় মেরিডিয়ান। তো এইটাকে বেজ ধরে তারপর হচ্ছে পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেছিল। তো এইদিকে 30, এইদিকে 180 ডিগ্রি ইস্ট, এইদিকে 80 ডিগ্রি, 180 ডিগ্রি ওয়েস্ট। তো এখন হচ্ছে আম, ঢাকা, তাই না? ঢাকা কোথায় আমাদের? এই যে এখানে, এখানে আমাদের ঢাকা। তো ঢাকাটা আছে কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে, তাই না? আর এখানে বলছে যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি পূর্ব, এর চাইতে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কত হবে? এখানে আছে 45 ডিগ্রিটা সামহার হিয়ার, রাইট? এখানে এই এরিয়াটা। তো এরিয়াটা কত হবে? এটা হবে, তাহলে আমাদেরকে জানতে হবে 1 ডিগ্রিতে কত মিনিট সময় বাড়ে। আমাদের হচ্ছে প্রতি ডিগ্রিতে 4 মিনিট, তাহলে এখানে হচ্ছে 45, বা 15 ডিগ্রিতে, 15 ডিগ্রিতে হচ্ছে 1 ঘন্টা, তাহলে হচ্ছে 3 15-তে 45, তাহলে হচ্ছে 3 ঘন্টা বাড়বে। তাহলে ঢাকায় যদি 12টা হয়, দুপুর 12টা হয়, তাহলে ওই এরিয়াতে হবে বিকাল 3টা। ইজি। চলুন তারপরেরটায় দেখা যাক। তারপরেরটা হচ্ছে কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত। তো এটা বোঝার আগে বুঝতে হবে যে প্লেট কি। প্লেট হচ্ছে আমাদের পৃথিবীর আপার লেয়ার, যেটাকে ক্রাস্ট বলা হয়। উম, মোটামুটি বেশি ভোলাটাইল, এটা অনেক সময় মানে আপনারা দেখবেন ভলকানো হয়ে থাকে, বিশেষ করে আইসল্যান্ডে। তো ওইটাই আসলে আম, পৃথিবীতে মোটামুটি 7টি বড় প্লেটে ভাগ করা হয়েছে। তার মধ্যে এখানে দেখুন এটা হচ্ছে একটা প্যাসিফিক প্লেট, এটা প্যাসিফিক প্লেট এই যে এদিকে, আর এটা ইউরেশিয়ান প্লেট। আর আমাদের হিমালয়টা কোথায়? মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জের একটা পিকের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো আমাদের হিমালয়টা তো এখানে, তাই না? তো এখানে এটা হচ্ছে ইন্দো বার্মান, এখানে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট বলা হয়। কারণ হচ্ছে এক সময় ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ান প্লেট একসাথে ছিল, বাট এখন এটা ডিভাইডেড হয়ে গেছে, এর জন্য এটাকে সেপারেটলি এখন আমরা ইন্ডিয়ান প্লেটই বলে থাকি। এটা ইন্ডিয়ান প্লেট, এটা অস্ট্রেলিয়ান প্লেট, তাহলে এটা হবে কি? আর এটা হতো ইউরেশিয়ান প্লেট, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। তাহলে কি হবে এটা? এটা হবে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেট। আর এর সাথে আরো যদি কিছু আসে, যেমন আসতে পারে যে, দেখুন আরো কিছু চিত্র এখানে যেহেতু আছে আমি একটু বলে দিই। আন্দিজ পর্বত আছে, তো আন্দিজ পর্বতটি কিভাবে হলো? আন্দিজ পর্বতটি হলো এখানে নাজকা, বা অনেক ক্ষেত্রে এটা তো ছোট প্লেট, অনেক ক্ষেত্রে নাম নাও থাকতে পারে, সেক্ষেত্রে এটা প্যাসিফিকের অংশ ধরে নিতে পারে। কারণ হচ্ছে প্যাসিফিক এবং সাউথ আমেরিকান প্লেটের সংযোগস্থলে আন্দিজ আন্দিজ মাউন্টেন অবস্থিত। তারপর এখানে দেখুন, এইদিকে এইদিকে একটা মাউন্টেন আছে, এইদিকে এটা দেওয়া নেই, এখানে এখানে হচ্ছে ইউরাল মাউন্টেন আছে। ইউরাল মাউন্টেনটা হয়েছে হচ্ছে ইউরোপ এবং এশিয়ান প্লেটের সংযোগস্থলে। এটা এখন একসাথেই ধরা হয়, যেহেতু কন্টিনেন্টাল, পুরোটাই কন্টিনেন্টাল এক্সটেন্ড, এই কারণে হচ্ছে দুটাকেই কন্টিনেন্টাল প্লেট ধরা হয়। তারপরেরটা দেখি, এরপর হচ্ছে নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত? কত ডিগ্রি? এখন আসলে নিরক্ষীয় তল কোনটা? নিরক্ষীয় তল, এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। নিরক্ষীয় তল হচ্ছে, আমরা জানি নিরক্ষরেখা আমাদের ইকুয়েটর, যেটাকে বেস ধরা হয় 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। আর আম, এটা হচ্ছে আমাদের নিরক্ষীয় তল বা সেন্টার অফ দি আর্থ, সেন্টার অফ আর্থ। তো এটা হচ্ছে 0 ডিগ্রি, তো এটার সেন্টার হচ্ছে এখানে।
আসলে আমাদের যে ল্যাটিটিউড লঞ্জিটিউড নির্ণয় করা হয় সব হচ্ছে এই সেন্টার থেকে কোণ ধরে, এটাকে ডিগ্রিতে হিসাব করা হয়। অথচ আমরা হচ্ছে ফ্ল্যাট ম্যাপে দেখে অভ্যস্ত বলে অনেকেই কনফিউজ থাকতে পারি আসলে এটা কেন হচ্ছে, এটাকে ডিগ্রি কেন বলা হচ্ছে। এটা তো একটা সার্টেন ডিস্টেন্সে ফ্ল্যাট পেপারে ম্যাপে দেখানো হয়। তো ওটাই আসলে এখন দেখার চেষ্টা করি। উম এটা দেখুন, তাহলে এটা নিরক্ষীয় তল হলে এটা থেকে উত্তর মেরু, উত্তর মেরুতে কত ডিগ্রি? 90 ডিগ্রি, এটার উত্তর হবে 90 ডিগ্রি। এখন বলতে পারে দক্ষিণ মেরুতে কত ডিগ্রি? নিরক্ষীয় তল থেকে দক্ষিণ মেরুতেও কিন্তু 90 ডিগ্রি হবে, তাই না? দক্ষিণ মেরুতেও 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে নিরক্ষীয় তল থেকে যদি বলে ইকুয়েটর, তাহলে 0 ডিগ্রি, কারণ ওইটার সাথে ওইটাই হচ্ছে বেস লাইন, তো ওখান থেকে ওখানে 0 ডিগ্রি। তো এইভাবে বললে আপনারা অবশ্যই পারবেন পরবর্তী প্রশ্নগুলো। অনেকে হয়তো নিরক্ষীয় তলটা না বোঝার কারণে হয়তো অ্যান্সার নাও করতে পারেন। এরপর আসি বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি। ওকে, শুরুতে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বিষয়টা কি বৈশ্বিক উষ্ণায়নটা যদি আপনি দেখেন, এই এই ডায়াগ্রামটা এখানে আপনারা দেখতে পারবেন যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। প্রথমে হচ্ছে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে অনেকেই জানেন, সেটা হচ্ছে শুরুর দিকে শর্ট ওয়েভ রেডিয়েশন গুলো আসে, যেমন হচ্ছে আমাদের ভিজিবল আছে ব্লু, গ্রিন আর রেড, আর হচ্ছে ব্লু গ্রিন রেড, আরো অন্যান্য রেডিয়েশন ইনফ্রারেড বা আলট্রাভায়োলেটও কিছু পোর্শন আসে, যদি ওটা ওজোন লেয়ারে বেশিরভাগটাই শোষণ করে নেয়। এরপর হচ্ছে পৃথিবীতে আসে, এটা শর্ট ওয়েভ। দেখেন, ওয়েভ শর্ট, মানে ওয়েভ লেন্থ যদি আমি হিসাব করি তাহলে এটা শর্ট, বাট এটা ধীরে ধীরে এসে যখন ফিরে যায় তখন এটা লং ওয়েভ লেন্থ হয়ে যায়। এটাকে আমি ওয়েভ লেন্থ বলছি, এখান থেকে এই পর্যন্তটাকে ওয়েভ লেন্থ বলছি। তাহলে এখানে কতটুকু ডায়ামিটার, আর এইখানে একটা ডায়ামিটার কতটুকু, এটা লং। তো এটা যখন যেতে চায় তখন হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে যেমন বিভিন্ন পার্টিকেল আছে, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা তো মিথেন, তারপর ওয়াটার ভ্যাপর, এগুলা দ্বারা বাধা পায়, তারপরে হচ্ছে ফিরে যেতে পারে না। তো এই কারণে হচ্ছে একটা গ্রিন হাউস ইফেক্ট ফলে, এটার ফলে হচ্ছে পৃথিবীর টেম্পারেচার দিন দিন বেড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। তো বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি হতে পারে? বৈশ্বিক উষ্ণায়নের ফলে মরুকরণ হতে পারে। মরুকরণ হচ্ছে ডেজার্টিফিকেশন, কোথাও রেনফল কমে যাওয়া বা একেবারেই না হওয়া সারা বছরে, যেখানে আসলে রেনফলটা সাধারণ ছিল সারা বছর হতো। বন্যা হতে পারে, কোথাও রেনফল হচ্ছে না আবার কোথাও এক্সট্রিম রেনফল হচ্ছে, তো তার ফলে বন্যা হচ্ছে। এরপর হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। হ্যাঁ, মেরু অঞ্চলে বরফ গলছে, অ্যান্টার্কটিক, আর্কটিক আইস যা আছে ওগুলো গললে তো মিন সি লেভেলের উচ্চতা বেড়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে। কিন্তু ভূমিকম্প কখনোই বৈশ্বিক উষ্ণায়নের সাথে ঝুঁকিপূর্ণ নয়। কারণ ভূমিকম্প হচ্ছে, আমরা এর আগে দেখেছিলাম যে প্লেট, তো প্লেট টেকটনিক প্লেট, দুটো প্লেটের কলিশন হলে তখন হচ্ছে ইউজুয়ালি দুটি প্লেটের কলিশন হলে ভূমিকম্প হয়। এছাড়াও অন্যান্য কারণে হয়, যেমন হচ্ছে কোথাও বিভিন্ন রকমের ভূমিকম্প হয়। পরবর্তীতে আমি যদি কোনো ভিডিওতে আলোচনা করি তাহলে হচ্ছে আমি ওটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখন হচ্ছে এই প্রশ্নটা এসেছিল, এটা হচ্ছে নিচের কোনটি কৃষি আবহাওয়া জনিত আপদ? আপদ বলতে এখানে হ্যাজার্ড বোঝানো হয়েছে, এবং কৃষি আবহাওয়া জনিত এটা হলো অ্যাগ্রোমিটিওরোলজিক্যাল হ্যাজার্ড। তো অ্যাগ্রোমিটিওরোলজিক্যাল হ্যাজার্ড এটা সহজই ছিল, বাট আসলে আমি এটা রেখেছি হচ্ছে, অনেকেই পেরেছেন, অনেকে না সবাই পেরেছেন, আমি জানি এটা খরাই হবে। খরায় একমাত্র ফসলের মারাত্মক ক্ষতি করে। এখন হচ্ছে আপদ এবং দুর্যোগ, এই দুইটা জিনিস কি এক? না, আসলে এই দুইটা জিনিস এক না। এখানে এই টেবিলটা দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাজার্ড কি জিনিস। হ্যাজার্ড হচ্ছে, এখানে বলা হচ্ছে ইজ অ্যান ইভেন্ট দ্যাট হ্যাজ পটেনশিয়াল ফর কজিং ইনজুরি, লস অফ লাইফ অর ড্যামেজ টু প্রপার্টি অর এনভায়রনমেন্ট। তাহলে হ্যাজার্ড বলতে বোঝাচ্ছে এমন একটা জিনিস বা কোনো একটা ইভেন্ট যেটা আসলে পটেনশিয়ালিটি আছে, তার সম্ভাবনা আছে, বা সে কোনো ক্ষতি করতে পারে। বাট ডিজাস্টার হচ্ছে ওই ইভেন্টটা যেটা হচ্ছে হয় সাডেনলি অকার হয়, এবং মোস্ট অফ দ্য কেসেস ডিসরাপ্টস দ্য নর্মাল কোর্স অফ লাইফ ইন এফেক্টেড এরিয়াস। আসলে অ্যাজ এ যে জিওগ্রাফিতে যখন আমরা দেখেছিলাম তখন যে হ্যাজার্ড হচ্ছে
হ্যাজার্ড হচ্ছে জাস্ট একটা ন্যাচারাল ইভেন্ট। পৃথিবীতে একটা কোনো ধরনের বিভিন্ন রকমের ইভেন্ট আছে, আর কিছু সাডেন, কিছু গ্রাজুয়াল। তো একটা ইভেন্ট, আর ডিজাস্টার তখনই হবে যখন আমাদের জীবনের কোনো ক্ষতি করবে, এটাই। তাহলে আর্থকোয়াক যখন এখানে এক্সাম্পলও দেওয়া আছে যে হ্যাজার্ড ক্যান লিড টু ডিজাস্টার্স, মানে হ্যাজার্ডের কারণে ডিজাস্টার হতে পারে, কিন্তু ডিজাস্টার ইজ দ্য রেজাল্ট অফ হ্যাজার্ড এট দ্য সেম টাইম ইজ অলসো এ হ্যাজার্ডাস ইভেন্ট। হ্যাজার্ড থাকলেই ওটা ডিজাস্টার করতে পারে। যেমন আর্থকোয়াক ও হচ্ছে একটা আর্থকোয়াক যদি ওশানের নিচে হয় তাহলে কিন্তু ওটা ডিজাস্টার হবে না। যদিও হবে, কারণ হচ্ছে ওটা আবার সুনামি হবে, আমাদের উপকূলে গলিতে প্লাবিত হবে, বাট আসলে আম, ওই পার্সপেক্টিভে দেখলে এটা হচ্ছে যখন হিউম্যান লাইফের ক্ষতি করবে তখন হচ্ছে আমাদেরকে ওটা ডিজাস্টার বলবো, আর তা না হলে ওটা হলো হ্যাজার্ড বা জাস্ট আপদ। তো আশা করি এটা বোঝার চেষ্টা করেছেন। আমি হচ্ছে আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার হয়তো ক্যামেরা কোয়ালিটিও অত ভালো নয়, বাট আমি আসলে চেষ্টা করছি যে ভালো কিছু কন্টেন্ট বানানোর জন্য। আর আমি এই মিডিয়ার সাথে অভ্যস্ত নই, আমি ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করবো। আপনারা ভালো লাগলে দেখবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।